নমস্কার, নিউজ টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি তুলিকা। আপনারা দেখছেন বেঙ্গল লাইন। বেঙ্গল লাইনের শুরুতেই আমরা আজ যে ইস্যুর দিকে নজর রাখবো সেই ইস্যুগুলি হলো, প্রথমেই নজর রাখবো মালদার দিকে। মালদায় মহানন্দার বুকে পেলোডার নামিয়ে দেদার বালি চুরি, কোটি কোটি টাকার কারবার। নজর রাখবো পরের ইস্যুতে উত্তর 24 পরগনা বিজেপি নেতাকে থেতলে খুনের চেষ্টা, ব্যাপক চাঞ্চল্য কাঁচরাপাড়ায়। এরপর নজর রাখবো নদিয়ায় কল্যাণী এইমসে ভর্তি আহত বিজেপি নেতা দেখতে গেলেন অর্জুন সিং। এরপর নজর রাখবো পশ্চিম মেদিনীপুর, সেখানে চাকরিহারাদের উপর পুলিশের প্রয়োগ, মেদিনীপুর থানা ঘেরাও এসইউসিআই। এরপর নজর রাখবো নদিয়ায় কসবা কাণ্ডের প্রতিবাদ, বিজেপির বিক্ষোভে উত্তাল হলো রানাঘাট। প্রথমেই আমরা আজকে নজর রাখবো মালদার দিকে, সেখানে দেদার বালি চুরির ঘটনা ঘটছে। প্রকাশ্য দিবালোকে মালদার মহানন্দা নদীগর্ভ থেকে বালি চুরির ঘটনা ঘটছে প্রকাশ্য দিবালোকে, এবং সেখানে বালি লুটের কারবার চলছে। এই কারবার চলছে মালদার ইংরেজ বাজারে যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়। জানা যাচ্ছে যে নদীগর্ভ থেকে জেসিবি করে এই বালি নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টরে করে একটি ফাঁকা নির্জন জায়গায়। দেখুন কিভাবে বালি পাচার করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে। প্রকাশ্য দিবালোকে বালি লুটের কারবার হচ্ছে। আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে সেই চিত্র। নদীর পক্ষ থেকে জেসিবি মেশিন দিয়ে বালি তোলা হচ্ছে এবং সেই বালি ট্রাক্টরে বোঝাই করা হচ্ছে এবং সেই বালি পাচার করা হচ্ছে ট্রাক্টরের মাধ্যমে। প্রকাশ্য দিবালোকে ঘটছে এই ঘটনা, দিনের আলোয় ঘটছে এই বালি লুটের কারবার। সরাসরি যাব মালদা থেকে, আমাদের প্রতিনিধি রয়েছে রাজীব ঘোষ। রাজীব, মালদায় প্রকাশ্য দিবালোকে বালি চুরির ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনের নজরদারি এড়িয়ে কিভাবে ঘটছে দিনের পর দিন এই ঘটনা? দেখো তুলিকা, একেবারে প্রকাশ্য দিবালোকে কিন্তু বালি চুরি। কি না, মালদার ইংরেজ বাজারের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতে রায়পুর যে এলাকা রয়েছে সেখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী, এবং সেই মহানন্দা নদীর পাড়ে যে বালি যেগুলো থাকে সেই বালি দিনের পর দিন, এবং যেটা জানা যাচ্ছে ওখানকার স্থানীয় যেটা জানাচ্ছেন স্থানীয়রা বলা হচ্ছে যে 4 থেকে 5 বছর ধরে কিন্তু এই বালি মাফিয়া যারা তারা সেখান থেকে সে বালি উঠাচ্ছে, এবং সে বালি উঠিয়ে তারা বেশ কিছুটা নির্জন জায়গায় কিছুটা দূরে ট্রাক্টর দিয়ে সে বালি স্ট্যাক করছে, এবং সেখান থেকে কিন্তু সেই বালি প্রতি ট্রাক্টর পিছু 800 থেকে 1000 টাকা করে নেওয়া হচ্ছে, এবং সেগুলোকে বিক্রি করা হচ্ছে। যেহেতু এগুলো ধূস বালি এবং রাস্তা তৈরি এবং যখন বাড়ির ভিত তৈরি হয় সে সময় এই বালি কিন্তু খুব প্রয়োজনীয়, যার জন্য 800 থেকে 1000 টাকা করে প্রতি ট্রাক্টর প্রতি এগুলো বালি কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং তবে আজকে নয়, দিনের পর দিন। তবে কে বালি মাফিয়ার মাথা, এটা যখন আমরা খোঁজ করলাম তখন দেখতে পেলাম যে বালি মাফিয়াকে না যদুপুর 2 এর যে গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন তার যে স্বামী রয়েছেন শীষ মোহাম্মদ, সেই শীষ মোহাম্মদের নেতৃত্বে কিন্তু এই বালি দিনের পর দিন সেখান থেকে চুরি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এবং স্থানীয়দের আরও বক্তব্য যে তারা কিন্তু যখন জানালেন আমাদের ক্যামেরার সামনে যে এর আগেও তারা বহুবার প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু প্রশাসন কিন্তু কোনো কর্ণপাত করেনি, এবং এর ফলে কিন্তু যত বালি দিনের পর দিন যখন সেখান থেকে বড় বড় গর্ত করে বালিগুলো তোলা হচ্ছিল, এবং সেই বড় বড় বালিগুলো বড় বড় গর্ত করে যখন বালিগুলো তোলা হয় যথারীতি সেই গর্ত কিন্তু সেখানে থেকে যায়, যেটা একটা খুব অসুবিধার বিষয়। যে এরপর আসছে বর্ষা, এবং বর্ষার সময় কিন্তু জল ওখানে হয়ে যায়, যার ফলে যারা স্নান করতে আসেন এলাকাবাসীরা তারা গর্তের অর্থাৎ নাব্যতা তারা কিন্তু বুঝে উঠতে পারেন না, যার ফলে সেই গর্তে পড়ে কিন্তু সেই এলাকারই অনেকের কিন্তু এর আগে মৃত্যু ঘটেছে, এবং যার ফলে বারংবার কিন্তু সেই এলাকাবাসীরা এর প্রতিবাদ করেছে, কিন্তু প্রতিবাদ করে লাভ হয়নি। কারণ সেই তৃণমূল নেতা কোনোই লাভ হয়নি, কারণ তৃণমূল নেতার নেতৃত্বে সব কাজ হচ্ছে। প্রশাসনকে জানিয়েছে, প্রশাসন হাত পা বাঁধা, প্রশাসনে কিছু করতে পারে না, যার ফলে এরপর কিন্তু আমরা যখন সেখানে খবর করতে যাই তারপর প্রশাসনকে যখন আমরা ধরি তখন কিন্তু প্রশাসনের টনক নড়ে, এবং আজকে সেখানে এসডিও পুলিশ নিয়ে যান সেখানে, এবং সেখানে গিয়ে একজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে আটক করেছেন, এক ট্রাক্টর চালককে,
আটক করেছেন এবং মূল যে অভিযুক্ত যে 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 বালির ব্যবসা করছে সে তার নাম শীষ মোহাম্মদের বাড়িতে গিয়ে তাকে কিন্তু সেখানে বাড়িতে পায় না। এর মধ্যে শীষ মোহাম্মদ কিন্তু গা ঢাকা দিয়েছেন। এলাকাবাসীরা আরও জানাচ্ছেন যে সকাল হতেই সেখানে পুরো এলাকা, সেই এলাকা জুড়ে সেখানটাতে যে জেসিপি এবং ট্রাক্টরের দাপাদাপি, এমনকি রাত পর্যন্ত সেখানে রাতেও কিন্তু বালি তুলে সেখান থেকে স্ট্যাক করে সেখান থেকে রাতেও কিন্তু বালি পাচার করা হয়, যার ফলে সেখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের কিন্তু অসুবিধার মধ্যে কিন্তু অবশ্যই তাদের পড়তে হয়, যার কারণেই কিন্তু বারংবার তারা এর প্রতিবাদ করে এসছেন। এবং এই ঘটনা যখন আমরা সম্প্রচার করলাম তারপরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসে এবং তারপরে কিন্তু একজনকে আটক করেছে এবং শীষ মোহাম্মদের কিন্তু খোঁজ চালাচ্ছে। তবে দেখে এই ঘটনায় কিন্তু রাজনৈতিক চর্চা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে যেটা জানাচ্ছে যে এই যে ঘটনা অবশ্যই এটা বেআইনি ঘটনা, কারণ সরকারকে কোনো রকম তারা ট্যাক্স দিচ্ছে না এবং অবাধে কোটি কোটি টাকা তারা কিন্তু দিনের পর দিন সেখান থেকে মুনাফা লাভ করছে, সরকারকে একেবারে সঙ্গে থাকো। আমরা আবারও ফিরবো তোমার কাছে। আমি আপনাদের শোনাবো যে এই বালি চুরির ঘটনায় জেসিবি চালক কি বলছেন। আরেকদিন দেখেছিলাম আর আজকে দেখছি আমি। আচ্ছা, এর আগে হয়েছিল, পুলিশ এসেছিল নাকি এর আগে? হ্যাঁ, পুলিশে ধরে নিয়ে গেছিল তো গাড়ি। আচ্ছা, তারপরে আবার হচ্ছে দিয়ে আজকে নেমেছে। আচ্ছা, হ্যাঁ, এগুলো কি কি কাজে ব্যবহার হবে? ঘরে মেঝেতে দিবে। কারা করাচ্ছে এটা? তারা করাবে তো জুলুমে নিয়ে যাচ্ছে। কে জুলুম কে? ও তো একদম ডিটেইলস আমি বলতে পারবো না। মেম্বার। হ্যাঁ, রাজীব, আমরা আবারও ফিরবো তোমার কাছে। আমরা দেখতে পাচ্ছি যে জেসিবি চালক স্বীকার করেছেন এই অবৈধভাবে বালি পাচারের কথা। একেবারে দেখো যে জেসিপি চালক সেও কিন্তু স্বীকার করেছে যে তারা অনেকদিন থেকে এখান থেকে বালি তারা তুলে এবং সেখানে এক জায়গায় তারা জমা করে এবং তারপর সেখান থেকে বিক্রি করে। শুধু তাই নয়, ট্রাক্টর চালক যে সেও কিন্তু বলছে যে এর মধ্যে যে যার নাম শীষ মোহাম্মদ তৃণমূল নেতা, এই তৃণমূল নেতাও আছে, সেটা কিন্তু সে ট্রাক্টর চালক কিন্তু স্বীকার করেছে। তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা ইতিমধ্যে শুরু হয়েছে। বিজেপি থেকে যেটা বলছে যে বেআইনি কাজ করতে গেলে অবশ্যই তৃণমূলের ছন্নছায়া থাকতে হবে, তৃণমূল করলে বেআইনি কাজ করা যাবে না, তো কিন্তু বেআইনি কাজ করতে পারে, যার ফলে কিন্তু এই বেআইনি কাজ দিনের পর দিন অবৈধ বালি তুলে কোটি কোটি টাকা কিন্তু সেই তৃণমূল নেতা নিজের ঘরে ঢুকাচ্ছে। এবং এর পাশাপাশি তৃণমূল নেতৃত্ব যেটা জানাচ্ছে যে যদি মাফিয়া অর্থাৎ বালি মাফিয়া যারা আছেন তারা কোনো দলের হতে পারে না, কারণ যদি সে অপরাধ করে থাকে সেটা যদি প্রমাণিত হয় তবে পুলিশ প্রশাসন তার যোগ্য ব্যবস্থা নেবে। কিন্তু দেখো এই যে দিনের পর দিন সেখানে বালি কেটে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে বড় বড় গর্ত করে, যেহেতু সামনে বর্ষা রয়েছে, বর্ষা আসছে, নদীর জল বাড়বে এবং যার ফলে সে তার কিন্তু বড় বড় গর্তই থেকে যায় এবং নদীতে যখন সেখানকার স্থানীয়রা যখন স্নান করতে আসেন তারা তখন বুঝতে পারেন না যে অর্থাৎ কোথায় এরকম বড় গর্ত আছে, যথারীতি কিন্তু হঠাৎ করে গেলে সেখানে পা সেই গর্তের মধ্যে পড়ে যায় এবং তাদের মৃত্যু হয়, যার ফলে কিন্তু বারংবার কিন্তু এই বিষয় নিয়ে তারা প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু প্রশাসন কিন্তু কোনো কর্ণপাত করেনি। এবং আজকে খবর যখন সম্প্রচারিত হয় তারপরে প্রশাসনের টনক নড়েছে এবং সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ দিয়ে দেওয়া হয়েছে যে আর যাতে সেখান থেকে জেসিপি দিয়ে বালি না ওঠানো হয় এবং ট্রাকটা সেখানে যাতে আর ঢুকতে না পারে। কারণ এবং এবার আরো বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যেসব বালি কিন্তু স্তূপ করে রাখা হয়েছে সেগুলো আবার সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে আপনাদের শোনাবো যে সব ট্রাক্টরে করে যে বালি পাচার হচ্ছিল সেই ট্রাক্টর চালকরা কি বলছেন। কত করে ট্রাক্টর নাও? একটা ট্রাক্টর ওটা আমি বলতে পারবো কি শুনেছো কত করে নেয়? আমি তো লেবার কাজ করছি, এখন দাম কিরকম কি কাজ করছি আমি 2-3 মাস থেকে। এটা কোন নদী? মহানন্দা। হ্যাঁ, মহানন্দা। এটা কি বালি হিসাবে কাজ হয়? বালি না, এটা ঘর টরে ভরে। হ্যাঁ, এটাই। কোথায় নিয়ে যাচ্ছে এটা? স্টক।
জল মাটিটা কোথায় নিয়ে ফেলছে? ওই সামনে স্টক করছে। স্টক করছে? কে করছে? রাজীব, আজ ঘটনাস্থলে এসডিপিও গেছিলেন এবং তিনি কি কোনো রকম কোনো আশ্বাস দিয়েছেন এই বালি চুরির ঘটনায়? হ্যাঁ দেখো, আজকে কিন্তু তারপরে অর্থাৎ ঠিক 12:30 1টা নাগাদ এসডিও পুলিশ নিয়ে এসে ঘটনাস্থলে যান এবং তিনি দেখেন যে আমরা যেভাবে খবর সম্প্রচার করেছি, তিনি গিয়ে দেখেন হ্যাঁ সত্যি তাই হয়েছে। তিনি কিন্তু তারপরে এলাকাবাসী যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এলাকাবাসীরা কিন্তু এসডিওকে তারা জানান যে এটা কয়েক বছর ধরে সেখান থেকে উঠানো হচ্ছে সেখানকার বালি এবং বাইরে বিক্রি করা হচ্ছে এবং বারবার কিন্তু তারা জানিয়েছিলেন, কিন্তু কোনো প্রশাসনকে জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি। এবং তখন এসডিও কিন্তু আশ্বাস দেন যে যেসব বালিগুলোকে এখান থেকে উঠানো হয়েছে এবং অন্য জায়গায় স্তূপ করে রাখা হয়েছে সেসব বালিগুলো কিন্তু পুনরায় আবার সেই গর্ত করে যেগুলো উঠানো হয়েছিল এই জায়গা থেকে, সেখানে পুনরায় বালিগুলোকে কিন্তু আবার সেখানে ফেলে দেওয়া হবে এবং আবার যাতে পরবর্তীতে কোনোভাবে এই বালি মাফিয়ারা যাতে সেখান থেকে বালি তুলতে না পারেন তার জন্য কিন্তু প্রশাসন সজাগ থাকে। রাজীব, তুমি সঙ্গে থাকো, আমরা আপনাদের শোনাবো এসডিপিও এই বালি চুরির ঘটনায় কি বলেছেন। তো আমরা এসছি, দেখছি ইট ইজ রিয়েল যে এখানে বেশ কিছু বালি কেটে গেছে, আপনারাও দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্ট পুরো বালি এখান থেকে উনি করছে। ওনার বাড়িতে গেলাম, ইজ নট ইন দ্য হোম, বাড়িতে নেই, মেয়ে আছে, ওনার মিসেসও নেই। তো উনি বলছে যে ব্যাঙ্গালোর গিয়েছে, কিন্তু আমরা আশপাশে দেখছি ওনার বাড়ির আশপাশে অনেক জায়গায় স্ট্যাক করে রেখেছে। বেশ একটা স্ট্যাক ইয়ার্ড আছে যেখানে প্রচুর স্ট্যাক করা আছে, ওটা আমরা অলরেডি মেজারমেন্ট শুরু করে দিয়েছি, আমাদের ল্যান্ড দপ্তর থেকে আরো সাহেব আছেন। এবার যেহেতু উনি নেই, হি ইজ অ্যান্সারেবল টু আস, আমাদেরকে ওনাকে কৈফিয়ত দিতে হবে। এবং আপাতত আমরা যেটা করতে পারি, যত যা যে আমরা এখন দেখছি একটা হিউজ এখানে মাটির একটা কাটা চলছে, এই পুরো ওনাকে একটা আজকে আমরা পেনাল্টি অবশ্যই করব, আজকে দিনে ওনাকে পেনাল্টি করে ওনাকে আমরা করে দেবো, কনভে করে দেবো, মানে হি হ্যাজ টু গিভ দ্য পেনাল্টি। তারপরে আরও ওনার এগেনস্টে আরও আছে, অনেক এক্সট্রাকশন ইলিগাল কাজ আছে, আরও কিছু আইন হিসাবে ওনাকে আমরা আরও যাতে উনি একটা ভালো একটা লেসন পাক যাতে। রাজীব, আমি আবারও তোমার কাছে, এই যে মহানন্দা নদীগর্ভ থেকে বিপুল পরিমাণে বালি তোলা হচ্ছে এবং এর ফলে নদীগর্ভে যে ক্ষয় হচ্ছে এবং জীববৈচিত্র্যের উপর একটা প্রভাব পড়ছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে? নদীর যে নাব্যতা, সেই নাব্যতা কিন্তু দিনটা দিন কিন্তু হারিয়ে ফেলছে। কিন্তু এদের এই সব অর্থাৎ এই যে জমি মাফিয়ারা যারা রয়েছেন তাদের জন্য এই সব ঘটনা ঘটছে। কারণ আমি তোমাকে এর আগেও বললাম যে এই যে বড় বড় গর্ত করে সেখান থেকে বালি উঠিয়ে নেওয়া হচ্ছে এবং উঠিয়ে নিয়ে যাওয়ার ফলে কিন্তু সেই যখন এই বর্ষা পড়ছে, বর্ষার সময় কিন্তু জল জমছে এবং তারপর যারা স্নান করতে যাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে তারা কিন্তু বুঝতে পারছেন না সেই নদীর নাব্যতা কত পানি আছে, তারা কিন্তু সেই গর্তে পড়ে তাদের কিন্তু মৃত্যু হচ্ছে, কারণ জল থেকে তারা উঠতে পারছেন না। এবং এই ঘটনা কিন্তু একবার নয়, বারংবার কিন্তু ঘটনা ঘটছে। যেহেতু এর আগেও কিন্তু এলাকাবাসীরা জানিয়েছেন যে এই যে মহানন্দা নদীকে তারা বলেছেন, অর্থাৎ পরিবেশের দপ্তরও তারা কিন্তু জানিয়েছেন যে এদেরকে বাঁচাতে হবে মহানন্দা নদীকে, কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো কথা শুনেনি, ডিপার্টমেন্টালি কোনো কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে এবং তারা কিন্তু বাধ্য হয়ে তারা আজকে আমাদেরকে কিন্তু ফোন করেছিলেন, অথচ আমরা যারা রিপোর্টার আছি তাদের কিন্তু ফোন করেছিলেন যে এদেরকে কিন্তু বাঁচাতে হবে, অর্থাৎ এই মহানন্দা নদীকে বাঁচাতে হবে। যার কারণে কিন্তু আজকে প্রশাসনের টনক নড়েছে এবং প্রশাসন কিন্তু আজকে একেবারেই মহানন্দা নদীকে বাঁচাতে হবে, প্রশাসন উদ্যোগ নিচ্ছে এই ব্যাপারে। ধন্যবাদ রাজীব তোমাকে। এরপর যে ইস্যু দিকে আমরা নজর রাখবো, কাঁচরাপাড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডে ভূতবাগান এলাকায় ব্যারাকপুরের সাংগঠনিক বিজেপি নেতার কমিটির সদস্যকে রাজু দেকে ইট দিয়ে থেতলে খুন করার চেষ্টা করা হয়েছে এবং তাকে রাস্তায় ফেলে মারধর করার চেষ্টা করা হয়েছে এবং তারপর ইট দিয়ে থেতলে খুন করার চেষ্টা করা হয়েছে। বিজেপি করার অপরাধে এই মারধরের অভিযোগ বলে জানা যাচ্ছে। বিজেপি করার অপরাধে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, কি জানা যাচ্ছে, বিজেপি করার অপরাধে এই খুনের চেষ্টা করা হয়েছে? একদমই, দেখো অভিযোগটা এরকমই। রাজু দে যখন বুধবার রাতে তার মোটরসাইকেল চাপে যখন বাড়ি ফিরছিল, সেই সময় হঠাৎ করে বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে তাকে
ইট দিয়ে থেতলে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ এবং তাকে বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে সে কল্যাণী এমসে তার চিকিৎসা চলছে। তবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং কিন্তু ইতিমধ্যে অভিযোগ করেছেন যে যেহেতু রাজু ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সক্রিয় সদস্য এবং বিজেপির সমস্ত কর্মকাণ্ডে সে কিন্তু অ্যাক্টিভ ভাবে উপস্থিত থাকে, সেই কারণেই তাকে খুন করার জন্যই কিন্তু এইরকম প্রি প্ল্যান তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা তাকে ঘিরে ধরে এই ধরনের মারধর করেছে এবং তাকে ইট দিয়ে থেতলে খুন করার চেষ্টা করেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে পুরো এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের ঘটনা কিন্তু ওদের বিজেপির নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হয়েছে, কারণ বিজেপির যে বিভিন্ন জায়গায় সাংগঠনিক কমিটি তৈরি হচ্ছে সেই কমিটিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গন্ডগোল এবং সেই গন্ডগোলের জেরেই কিন্তু এই রাজুকে ওদের দলের কর্মীরাই মারধর করেছে। দেখো যাই হোক, রাজনৈতিক দুই দল বিজেপি এবং তৃণমূল একে অপরের দিকে আঙুল তুলছে। এই রাজুকে মারধর করা শুধু নয়, এই ব্যারাকপুর সাংগঠনিক জেলা বা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে কিন্তু বেশ কিছুদিন ধরে যত নির্বাচন 2026-এর আগিয়ে আসছে তত কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়ছে। কিছুদিন আগে ভাটপাড়ার যেমন গন্ডগোলের ঘটনা, আবার ব্যারাকপুর লোকসভার মধ্যেই হালিশহর বা কাঁচরাপাড়ার ঘটনা, এই একের পর এক ঘটনা কিন্তু ঘটেই চলেছে। বিজেপির পক্ষ থেকে আজকে ব্যারাকপুরে যে ব্যারাকপুর কাঁচরাপাড়াতে যে থানা রয়েছে সেই কাঁচরাপাড়ার বীজপুর থানার সামনে কিন্তু বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। তাদের দাবি যে এই সিসিটিভির ফুটেজ যেহেতু সামনে এসছে, এই সিসিটিভির ফুটেজে যাদের ছবি দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা আরো একটি বিষয় বলে রাখি, কয়েকদিন আগে কিন্তু আমরা এই মুহূর্তে দর্শকদের একটু সিসিটিভি ফুটেজটা দেখাতে চাইবো, যে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে রাজু দেখে কিভাবে নৃশংসভাবে ইট দিয়ে থেতলে খুনের চেষ্টা করা হচ্ছে। বাইক ফেলে এবং বাইক থেকে তাকে ফেলে রাস্তায় মারধর করা হচ্ছে, টেনে হিচড়ে নামিয়ে, বাইক থেকে টেনে হিচড়ে নামিয়ে কিভাবে তাকে মারধর করা হচ্ছে এবং এরপর ইট দিয়ে থেতলে খুনের চেষ্টা করা হয়েছে রাজু দেখে। সিসিটিভি ফুটেজের সেই চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। আমরা আবারও ফিরবো আমাদের প্রতিনিধি মাসুমের কাছে। মাসুম, কেন এইভাবে রাতের অন্ধকারে বিজেপি নেতার উপর হামলা চালানো হলো? যে বিষয়টা বলছিলাম যে ব্যারাকপুর শিল্পাঞ্চল কার দখলে থাকবে, তৃণমূল না বিজেপি? দুই যে রাজনৈতিক দল একে অপরের দিকে যে কোনো ঘটনা ঘটলেই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। যেমন গতকাল রাতের ঘটনাটা বিজেপি কর্মীকে আক্রমণ করা হলো, এইভাবে ইট দিয়ে থেতলে খুন করার চেষ্টা করা হচ্ছিল, সেদিকে তৃণমূলের দিকে আঙুল উঠলো। কয়েকদিন আগে নৈহাটিতে একইভাবে এক তৃণমূল কর্মীকে টোটো থেকে নামিয়ে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছিল, সেক্ষেত্রে বিজেপির দিকে অভিযোগের আঙুল গেল। এই দুই প্রধান রাজনৈতিক দল ব্যারাকপুরে ক্ষমতা কার থাকবে, কারণ যেহেতু 26-এর নির্বাচন যত আগে আসছে তত কিন্তু এই দুই রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রকম গন্ডগোলের কিন্তু সূত্রপাত আমরা দেখতে পাচ্ছি। যেহেতু ব্যারাকপুরের এতদিন পর্যন্ত অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ ছিলেন এবং গত নির্বাচনে লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে। পার্থ ভৌমিক এই মুহূর্তে ব্যারাকপুর লোকসভার সাংসদ। স্বাভাবিকভাবেই এই যে ব্যারাকপুর লোকসভা, এই ব্যারাকপুর লোকসভা 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভা কিন্তু কাঁচরাপাড়া টু ব্যারাকপুর, এইখানে যে 6টা বিধানসভা রয়েছে এই বিধানসভাগুলো কার দখলে থাকবে, আগামী 26-এ কে এই বিধানসভায় তাদের প্রার্থীকে জয়লাভ করাবে, তার জন্য এলাকা দখলের খুব প্রয়োজন এবং সেই জন্যই কিন্তু দুই রাজনৈতিক দলের মধ্যে এই গন্ডগোলের বিভিন্ন রকম ঘটনা ঘটেই চলেছে, এটা কিন্তু বলাই যায়। মাসুম, আমরা দেখতে পাচ্ছি বারবার এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই ধরনের হামলার ঘটনা ঘটছে। তুমি বলছিলে যে টোটোয় কিছুদিন আগে এই ধরনের হামলা চলেছে এবং এরপর গতকাল রাতে বাইক থেকে ফেলে বিজেপি নেতাকে মারধর করার অভিযোগ উঠল। কি করছে, কি কি বলছে পুলিশ প্রশাসন এই বিষয়ে? দেখো, পুলিশ প্রশাসন বা যে কোনো ঘটনা ঘটলেই পুলিশ প্রশাসন সেখানে যাচ্ছে এবং একই যেটা তারা তদন্ত শুরু করছে, সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করছে, বেশ কিছু গ্রেফতারও করছে। কিন্তু ব্যারাকপুর কমিশনারেট তৈরি করা হয়েছিল যাতে ব্যারাকপুরের অপরাধ প্রবণতাকে কমানো যায় এবং তুমি গত নির্বাচনেও যদি দেখো, একদিকে যেমন অর্জুন সিং বিজেপির ব্যারাকপুরের সাংসদ ছিল, সেই সময় তৃণমূলের যে প্রার্থী হয়েছিল পার্থ ভৌমিক, তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে ব্যারাকপুরকে অপরাধ মুক্ত। ধন্যবাদ। আমরা শোনাবো অর্জুন সিং এই ঘটনা প্রসঙ্গে কি বলছে। ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ারে, কপাল ভালো ছিল, সঠিক জায়গা লাগেনি, এই জন্য বেঁচে আছে। আর পুরোপুরি ওকে মেরে দেওয়ারই প্ল্যান ছিল। যখন পুলিশ আর গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন,
তখনই সমস্যাটা বাড়ে। এটাই এখানে হয়েছে। এই যে ছেলেটা, এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে, পার্টি করা ছেলে, এ শুধু মিছিলে গেছে তার জন্য একে মারছে, মেরেছে। আর এখন বলছে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব। আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তার পরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে, অমুকের লোক অর্জুন সিংয়ের লোকরা মেরে দিয়েছে, এইসব যাতে পরে যাতে কান্নাকাটি না, পরে এটাই বলো কি বিজেপির অন্তর্দ্বন্দ্বই হয়েছে, এটা মাথায় রাখা। গন্ডগোলের শেষটা কোথায়? এক মিনিট, গন্ডগোলের শেষটা কোথায় আছে? এরপর যে ইস্যুর দিকে নজর রাখবো, নদিয়ায় কল্যাণী এইমসে ভর্তি আহত বিজেপি নেতাকে দেখতে গেলেন অর্জুন সিং। আজ রাজু দেকে দেখতে গেলেন, যে রাজু দে বিজেপি নেতা আক্রান্ত হয়েছিলেন গতকাল রাতে কাঁচরাপাড়ায়। সেই রাজু দেকে দেখতে কল্যাণী এইমসে গেলেন বিজেপি নেতা অর্জুন সিং এবং তিনি পুলিশকেই নিশানা করেছেন। নিশানা করে বলেছেন পুলিশ নিরপেক্ষ হলে ব্যারাকপুরে গন্ডগোল বন্ধ হয়ে যেত। পুলিশকে নিশানা করে অর্জুন সিং বলেছেন পুলিশ নিরপেক্ষ হলে ব্যারাকপুরে গন্ডগোল বন্ধ হয়ে যেত এবং বলেছেন মারধরের নিধান দিয়েছেন হামলাকারীদের ওপর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। কি জানা যাচ্ছে? অর্জুন সিং আজকে দেখতে গেছিলেন কল্যাণী এইমসে রাজু দেকে, এবং প্রথমে জানতে চাইব রাজু দের শারীরিক অবস্থা কেমন, কি জানা যাচ্ছে? দেখো, একদমই সেটা হচ্ছে যে এই রাজু দেকে ভোর রাতে কিন্তু ভর্তি করা হয় কল্যাণী এইমসে এবং সেখানে মেডিকেল এক্সপার্ট চিকিৎসকরা তাকে শারীরিকভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার চিকিৎসা করেন। এবং আমরা এইমস সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে তিনি কিছুটা স্থিতিশীল রয়েছেন এবং কথাবার্তাও তিনি অল্পভাবে বলছেন। এবং ইতিমধ্যে অর্জুন সিং থেকে শুরু করে প্রিয়াঙ্কু পান্ডে, বিভিন্ন নেতা নেত্রী গিয়েছিলেন আজকে দেখা করতে এইমসে। কল্যাণীর বিজেপির বিধায়ক অম্বিকা রায়ও ছিলেন সেখানে এবং এরপর দেখা করার কথা বলেন ওই কর্মীর সঙ্গে অর্জুন সিং। কথা বলার পর ডাক্তারের সঙ্গে কথা বলেন, তার শারীরিক যে কি অবস্থা সেটার খোঁজ খবর নেন। এরপর তিনি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে যেটা বলেন যে একেবারেই তিনি পরিষ্কার নিশানা করেন পুলিশকে, যে পুলিশ আর গুন্ডা এক হয়ে গেছে ব্যারাকপুরে, তাই কোনো মতেই এরকম ঘটনা ঘটতেই থাকবে, তাই পাল্টা মারের নিদান দিয়েছেন। তিনি যেটা বলেছেন যে এটা যদি বাঁচতে হয়, বিজেপি কর্মীদের যদি বাঁচতে হয় তাহলে পাল্টা মার দিতে হবে। এবং ইতিমধ্যে তিনি বলেছেন যে সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখেছেন এবং খতিয়ে দেখে যারা এর সঙ্গে দোষী এবং যে এই ঘটনা করানো হয়েছে যে নেতার ইনস্ট্রাকশনে, তাকেও তারা এই মানের নিদান দিয়েছেন কিন্তু একেবারে অর্জুন সিং। পাশাপাশি তিনি বলেছেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বর্তমানে যে পরিস্থিতি, সেখানে বারবার একই রকম ঘটনা ঘটছে, বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, আর কিছু হলেই তার যেটা অভিযোগ তৃণমূল বলছে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কিন্তু তিনি সরাসরি বলেছেন যে এরপরে তিনি যখন পাল্টা দেবেন তখন কিন্তু বলবেন না অর্জুন সিং এর লোক মারধর করলো, অর্জুন সিং এটা করলো। কিন্তু এই বিজেপি কর্মীদের বাঁচতে গেলে কিন্তু পাল্টা মার দিতে হবে, তো পাল্টা মারের নিদান দিয়েছেন। না হলে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি বা অন্য দল করা যাবে না। পাশাপাশি পুলিশকে তিনি নিশানা করেছেন যে এখানে পুলিশ এবং গুন্ডা এক হয়ে গিয়েছে, পুলিশ গুন্ডা মিলে এখানে এইরকম বিজেপি কর্মীদের উপর অ্যাটাক করছে, মারধর করছে। এর আগেও ঘটনা ঘটেছে, গতকাল রাতেও সেই ঘটনা। অর্থাৎ একের পর এক ঘটনা, সেটা কিন্তু মোকাবিলা করতে পারে একমাত্র পাল্টা মার, সেই মারের নিদান দিয়েছেন। এবং পাশাপাশি ব্যারাকপুরের শিল্পাঞ্চল এবং ব্যারাকপুর মহকুমা আদালতের যে জুডিশিয়ারি, সেটাও নবান্ন থেকে পরিচালিত হয়, এমনটাও কিন্তু তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন এবং সে বক্তব্য দিয়েছেন আমাদের ক্যামেরার সামনে। এবং স্বভাবতই কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি একেবারে এই ঘটনার পর যথেষ্টই ক্ষুব্ধ এবং পুলিশের উপর তার আস্থা নেই, পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, কারণ শাসক দলের সঙ্গে পুলিশ এক হয়ে গেছে, গুন্ডাদের সঙ্গে পুলিশ এক হয়ে গেছে। সেক্ষেত্রে সিপি বদল করেও কোনো লাভ হবে না, অন্য কিছু করেও লাভ হবে না, একমাত্র পাল্টা মারের নিদান কিন্তু দিয়েছেন অর্জুন সিং। তুলিকা। সুমন, আমরা জানতে চাইব ঠিক কার বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন অর্জুন সিং? দেখো, স্পেসিফিক তিনি কোনো নাম বলেননি। তিনি যেটা বলেছেন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসছে,
কারা মেরেছে তিনি বিষয়টি দেখেছেন, চিহ্নিত কেউ কেউ হয়েছে এবং কার ইন্ধনে হয়েছে, কোন নেতার ইন্ধনে হয়েছে। এবং যদিও তিনি অভিযোগ করেছেন যে কাছড়াপাড়া পৌরসভা এলাকা ঘটলেও এখানে হালি শহরের চেয়ারম্যানের নাম কিন্তু তিনি বলেছেন, অর্থাৎ সেখানে কাছড়াপাড়া হালি শহরের নেতৃত্ব এই সঙ্গে জড়িত রয়েছে এমনটা কিন্তু তিনি অভিযোগ করেছেন। অর্থাৎ তারা এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের চিহ্নিত করবেন এবং তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এমনটা কিন্তু জানিয়েছেন অর্জুন সিং। সুমন, তুমি সঙ্গে থাকো। ঘটনার পর কি বলেছেন অর্জুন সিং শোনাবো আপনাদের। সুবোধ অধিকারী ইনস্ট্রাকশনে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে। তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন? তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো। আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই, কিন্তু এই জবাব আমরা দেব। ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে 5 জনকে এরকমই শওকত ভওয়ালকে পিটিয়ে মেরে দিয়েছিল, ও তো মরেই গেছিল। আমি তো একটা বলছি কি ও এরকম মূর্খ মতন মার খেলো কেন, তার সঠিক জবাব দিত। যদি কোনো কর্মী মার খায়, এখন এমএলএ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে। কি ভাবছে এরা? এরা কি ভাবছে? যা ইচ্ছা তাই করে নেবে, আমরা চুপ করে বসে থাকবো? সারা বাংলা জ্বলছে এখন, দেখতে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, তোমাকে ধন্যবাদ। এরপর আমরা যে ইস্যুর দিকে নজর রাখবো, রাজ্য জুড়ে চাকরিহারাদের শিক্ষকদের প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ এবং এর ফলে মেদিনীপুরে থানা ঘেরাও কর্মসূচি চলছে। পশ্চিম মেদিনীপুরে থানা ঘেরাও কর্মসূচি চলছে। রাজ্য জুড়ে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার থানা ঘেরাও করে বিক্ষোভ এসইউসিআই এর। পশ্চিম মেদিনীপুরে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান এসইউসিআই এর নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা। দোষী পুলিশের শাস্তি সহ যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এমনটাই জানাচ্ছেন তারা। এবং এরপর বলছেন, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জড়িত যে নেতা মন্ত্রীরা রয়েছে তাদেরও শাস্তির দাবি জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি। রাজ্য জুড়ে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় এসইউসিআই নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী। সুদীপ, আজ ঠিক কি চিত্র ওখানকার, পশ্চিম মেদিনীপুরে কি চিত্র? দেখো, গতকাল যে কসবায় যে চাকরিহারাদের উপর যে পুলিশের লাঠিচার্জ হয়েছিল তারই প্রতিবাদে কিন্তু আজকে সকালে কিন্তু এসোসিয়েশন নেতৃত্বে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির এসোসিয়েশন নেতৃত্বে তারা কিন্তু একটি মিছিল করে এবং কলেজ মাঠ থেকে মিছিল করে তারা কোতোয়ালি থানার সামনে যায় এবং কোতোয়ালি থানার সামনে গিয়ে কিন্তু তারা দীর্ঘক্ষণ কিন্তু কোতোয়ালি থানা ঘিরে কিন্তু ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি যে যোগ্য চাকরি প্রার্থীদের যোগ্য যে লিস্ট, এই যোগ্য অযোগ্য বাছাইয়ের যে লিস্ট, সেই লিস্ট প্রকাশ করতে হবে এবং যে দোষী পুলিশ যে শিক্ষকদের গায়ে হাত দিয়েছে, চাকরিহারা শিক্ষকদের গায়ে হাত দিয়েছে, সেই দোষী পুলিশের শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনটাই দাবি তুলে কিন্তু এসইউসিআই যে নেতৃত্ব রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি, তারা কিন্তু কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তুলিকা, সঙ্গে থাকো সুদীপ। আজ এসইউসিআই এর বিক্ষোভ প্রতিবাদ এবং মেদিনীপুর কলেজের সামনে থেকে মিছিল করে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভে সামিল এসইউসিআই এর নেতৃত্ব এবং কর্মীবৃন্দরা। রাজ্য জুড়ে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে বৃহস্পতিবার থানা ঘেরাও কর্মসূচি করা হয় এসইউসিআই এর পক্ষ থেকে। আন্দোলনকারীদের কি দাবি শোনাবো আপনাদের। সুদীপ, আমরা আবারও ফিরবো তোমার কাছে। আমরা জানতে চাইবো আন্দোলনকারীদের কি দাবি। মূলত আন্দোলনকারীদের যে দাবি, যে চাকরির যে দুর্নীতি হয়েছে, চাকরির ক্ষেত্রে যে এসএসসি যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে যে সুপ্রিম কোর্ট নির্দেশ যে চাকরি গেছে 26,000 শিক্ষকের, সেই যে চাকরি যাওয়ার কারণে কিন্তু যে রাজ্য সরকার দায়ী এবং রাজ্য সরকারকে যে যোগ্য অযোগ্য যে বাছাইয়ের লিস্ট সেটা প্রকাশ করতে হবে এবং রাজ্যের যে বিভিন্ন শিক্ষা নিয়ে দুর্নীতি হচ্ছে বা যেসব নেতা মন্ত্রীরা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দোষী যে পুলিশ রয়েছে যারা গতকাল শিক্ষকদের গায়ে হাত তুলেছেন, সেসব দোষী পুলিশদের কিন্তু শাস্তির দাবি চেয়ে কিন্তু তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন। একেবারে ধন্যবাদ। শোনাবো আন্দোলনকারীদের।
কসবাতে যখন তারা এই প্রোগ্রাম করছিল, সেই প্রোগ্রামে পুলিশ যে নৃশংসভাবে অত্যাচার করেছে, শিক্ষকদের অবমাননা করেছে, পেটে লাথি মেরেছে, লাঠি পেটা করেছে, মেয়েদেরকে ফেলে দিয়ে মেরেছে, এই পুলিশি ঘটনা আমরা বহুদিন ধরেই ন্যায়সঙ্গত আন্দোলনে দেখছি আমাদের ছাত্রদের উপরে হয়েছে। ফলে এই নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা যেরকম এই শিক্ষকদের আন্দোলনের পাশে পূর্ণ সমর্থন নিয়ে আছে আমাদের দল, পাশাপাশি পুলিশের এই বর্বরোচিত আক্রমণ, পুলিশের এই নিন্দনীয় ঘটনা আমরা প্রতিবাদ জানিয়ে আজকে সারা রাজ্যের জেলায় জেলায় এবং এই ধরনের থানায় আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। নজর রাখবো পরবর্তী ইস্যুতে। কসবা কাণ্ডের প্রতিবাদ বিজেপির বিক্ষোভে উত্তাল হলো রানাঘাট। কসবা কাণ্ডের প্রতিবাদে বিজেপির বিক্ষোভে উত্তাল হলো রানাঘাট। চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ এবং বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি নেতৃত্বরা এবং বিজেপির কর্মীবৃন্দরা। এদিন নদিয়ার রানাঘাটে রামনগর অঞ্চলে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি কর্মীবৃন্দরা। গতকাল সারা রাজ্য জুড়ে যে পুলিশের অত্যাচার, পুলিশের নির্মম অত্যাচার হয়েছিল চাকরিহারাদের ওপরে এবং তারই প্রতিবাদে পথে নেমেছে বিজেপি কর্মীরা। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, ওখানকার চিত্রটা ঠিক কি এই মুহূর্তে? নদিয়ার চিত্রটা ঠিক কি? দেখো, একদমই আজকে কিন্তু রানাঘাট সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে গতকালকের যে ঘটনা কসবা কাণ্ডে, অর্থাৎ চাকরিহারাদের উপর যে পুলিশের লাঠিচার্জ, তার প্রতিবাদে বিভিন্ন থানা এবং রাস্তা ঘেরাওয়ের অবরোধ কর্মসূচি ছিল। তার মধ্যে প্রথম যেটি হয়েছিল সেটা হচ্ছে রানাঘাট রামনগর, যেটা কৃষ্ণনগর বা রানাঘাট বাতকুল্লা রোড, সেই রাজ্য সড়কের রামনগর অঞ্চলের কাছে বিজেপি কর্মী সমর্থক এবং সেখানে নেতৃত্ব দেয় বিজেপির রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি এবং রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। সেখানে কিন্তু পথ অবরোধ করা হয়, দীর্ঘক্ষণ সেখানে পথ অবরোধ রাখা হয় এবং সেখানে বিক্ষোভ করা হয়, স্লোগান তোলা হয়। মূলত তাদের যেটা দাবি, ওই বিক্ষোভ মিছিল থেকে যেভাবে নির্মমভাবে চাকরিহারা, তারা এমনিতেই চাকরি হারিয়েছেন, তাদের পেটের দায়ে তারা আন্দোলন করতে গেছিলেন, শান্তিপূর্ণভাবেই তারা ডিআই অফিসে বিক্ষোভ দেখাবেন, সেখানে পুলিশ নির্মমভাবে তাদের উপর লাঠি চালিয়েছে, কাউকে পেটে লাঠি মেরেছে। এইটা মানা যায় না। যেখানে অন্যান্য জায়গায় পুলিশ লুকিয়ে বেড়াচ্ছে, আর সেখানে যারা পেটের দায় এবং চাকরি হারিয়েছেন, সরকার সেখানে দায় রয়েছে এই চাকরি যাওয়ার জন্য, সেখানে পুলিশ তাদের উপর এরকম নির্মম অত্যাচার, তার বিরুদ্ধে কিন্তু এই তাদের পথ অবরোধ দীর্ঘক্ষণ ধরে চলে, যার ফলে কিন্তু ওই রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। এরপরে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন। এরপরে দীর্ঘক্ষণ পর সেই অবরোধ উঠে যায় এবং পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়। এছাড়াও আমরা দেখেছি শান্তিপুর থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ সমাবেশ হয় এই কসবা কাণ্ডের। ধন্যবাদ সুমন। কি বলছেন বিজেপি কর্মীরা শোনাবো আপনাদের। এই প্রতিবাদ শুধু রাস্তা অবরোধের মধ্যে হবে না, সেই প্রতিবাদ সারা জেলা জুড়ে দফায় দফায়, কখনো রাস্তা অবরোধ, কখনো থানা অবরোধ, এগুলো চলবে। বিকেলবেলাও বিনগরে রাস্তা অবরোধ আছে, আমাদের ইয়েতেও আছে, পানিখালিতেও আছে, সারা জেলা জুড়ে চলবে যতক্ষণ না পর্যন্ত পুলিশ যাতে রোহিঙ্গাদের হয়ে আর না কাজ করে তার ব্যবস্থা করতে হবে। নির্লজ্জভাবে যারা পুলিশকে পেটালো, পুলিশ পেট্রোল পাম্পের মধ্যে ঢুকিয়ে পড়ছে, এই দৃশ্য দেখতে হচ্ছে। বেঙ্গল লাইন আজ এই পর্যন্তই।